নমস্কার। আজ বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। রাজনীতির টি-20 অনুষ্ঠান প্রতি সপ্তাহের মতন আজকেও আমি প্রবীর ঘোষাল আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন যে আমাদের এই যে রাজনীতির টি-20 অনুষ্ঠান, সেটা মূলত এখন যেটা চলছে সেটা হচ্ছে ভোট কেন্দ্রিক। বিধানসভার নির্বাচন আর কয়েকদিন পরে, সেই ভোটকে কেন্দ্র করে রাজ্যে কি কি ঘটনা ঘটছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটের টি-20 ম্যাচ যেরকম হয় ঠিক সেরকমই জমে উঠেছে। তবে রাজনীতির লড়াইটা ছিল এবং সেখানে প্রতিপক্ষ হিসেবে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরোধী মূলত বিজেপি, তারপরে হচ্ছে কংগ্রেস, সিপিএম। এখন তো আর লড়াইটা সেই অবস্থায় নেই, তাই না? এটা আমিও বলবো, আপনারাও স্বীকার করবেন। লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আরো সরাসরি বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রতিনিয়ত ঘটনা ঘাত প্রতিঘাতে বোঝা যাচ্ছে যে নির্বাচনটার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রাজনৈতিক দলের না, সরাসরি নির্বাচন কমিশনের। আমরা জানি ভারতবর্ষে কোনো রাজ্যে এইরকম পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি, আদৌ ভবিষ্যতে হবে কিনা তাও কেউ জানে না। এবং এই পরিস্থিতির সৃষ্টি থেকে আমাদের যেতে হবে, কি করে এই পরিস্থিতির সৃষ্টি হলো। এসআইআর কথাটা এখন সমস্ত মানুষ, শিক্ষিত অশিক্ষিত গরিব বড়লোক সবার মুখে হচ্ছে এসআইআর কথাটা পৌঁছে গেছে। কেন? এসআইআর আগেও হচ্ছে, সেটা এত গুরুত্ব মানুষের মধ্যে হয়নি, পাইনি। তাহলে আজকে হলো কেন? দেখুন, নির্বাচন কমিশন বা তাদের বকলমে বিজেপিওয়ালারা বলছে যে এইভাবে নিবিড় সংশোধন এসআইআর এর কাজ আগে কখনো হয়নি। হয়ে থাকতে পারে। কথাটা কি ছিল যে নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছে যে বহু বাংলাদেশি অর্থাৎ বিদেশি নাগরিক এবং রোহিঙ্গার নাম এই ভোটার তালিকায় জলজল করছে। ভালো কথা। তার সংশোধন করে একটা এমন তালিকা তৈরি হবে যেটা নির্ভুল, যেখানে শুধু দেশের নাগরিকরাই ভোটার হবে। তা আমরা দেখলাম প্রথমে 60 লক্ষের মতো নাম, 60 লক্ষেরও কিছু বেশি নাম বাদ চলে গেল। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিজেপি দলের ছোট বড় সব নেতা কিন্তু বলছিলেন যে আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে 1,20,00,000 মতো নাম কেটে দেওয়া। সুতরাং অলরেডি প্রথমে তাদের যে দাবি মতো প্রায় 50% নাম কাটা হয়ে গেছে। এবার এলো 60% ভোটার আছে, 60 লক্ষ লোকের নাম এলো, তাদের সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এবং যেভাবে করা হলো বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠল, যেটা স্বাভাবিক। এবং বিজেপি বাদে রাজ্যের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল। বিতর্কের জল গড়ালো। আমরা দেখলাম চলে গেল সেই বিতর্ক সুপ্রিম কোর্টে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এবং ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন কোনো মুখ্যমন্ত্রী গিয়ে সাধারণ মানুষের কোনো ইস্যু নিয়ে সওয়াল করছেন খোদ উচ্চ ন্যায়ালয়, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, এটা আমরা আগে কোনোদিন দেখিনি। সেটাও আমাদের দেখতে হবে। তারপরে আমরা দেখলাম সেটাও ভারতবর্ষের নজিরবিহীন, সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করল
নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা তৈরির কাজে। তাদের কাজটা যে সন্দেহের ঊর্ধ্বে নয় সেটাই প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? সম্পূর্ণভাবে আদালতের নিয়ন্ত্রণে ভোটার তালিকা সংশোধনের বাকি কাজ হবে। 60 লক্ষ ভোটার যাদেরকে সন্দেহের তালিকায় রাখা হচ্ছিল তাদের হবে। এবং আমরা জানি যে অলরেডি পশ্চিমবঙ্গে বিএলও এবং ভোটারদের মধ্যে আতঙ্ক, এই যে কাজ, বিএলওরা মানসিক চাপ, অসহ্য চাপ নিয়ে রোজ নানা রকম নির্দেশ এসেছে নির্বাচন কমিশনের কাছ থেকে, এবং একটা এইরকম সংস্থা যারা ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করতে দায়বদ্ধ, সেই রকম একটা সেন্সিটিভ, স্পর্শকাতর একটা সংস্থা, সে বিএলওদের নিত্য নতুন নির্দেশ দিচ্ছে হোয়াটসঅ্যাপে। এটা কেউ ভাবতে পারে না হয়েছে। এইবার কোর্টের নির্দেশে শুরু হলো রাজ্যের 80,719টি বুথের ভোটার তালিকার নিবিড় সংশোধনে যাদের নাম ওই সন্দেহের তালিকায় গেছে, মানে ইংরাজিতে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদের নাম তদারকি। এবং সেখানে আমরা অবাক হয়ে যাই যে সেখানে রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে জুডিশিয়াল ডিপার্টমেন্টের একটা বিরাট সংখ্যার তারা বিচারক বা জুডিশিয়াল ডিপার্টমেন্টের অফিসার, তারা এসে সেই কাজে হাত লাগাতে বাধ্য হলেন। এবং দেখা গেল, আমি যখন আপনাদের সঙ্গে আলোচনা করছি তখন একটা লিস্ট বেরুল, একটা তালিকা, ভোটার তালিকা, যেটা ওই 60 লক্ষ মানুষের কি হবে, 60 লক্ষ ভোটারের তালিকার কি হবে, তার একটা তালিকা বেরুলো। দেখা গেল 29 লক্ষের মতন নাম তাতে আছে, কিন্তু নির্বাচন কমিশন বলতে পারছে না যে এর মধ্যে কতজন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন এবং কতজনের নাম ডিলিটেড হল, অর্থাৎ তারা অন্তর্ভুক্ত হলেন না, বলতে পারছে না। সব জিনিসটা একটা ফিশি, একটা সন্দেহ, একটা রহস্য। নির্বাচন কমিশনই কিন্তু প্রত্যেকটা তাদের সিদ্ধান্তে প্রমাণ করছে। এই তালিকা আদালত প্রকাশ করেনি, তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কখন? প্রায় রাত্রি যখন 12টা বাজে। সারাদিন আছে, আগের দিন সারাদিন গেছে, তারপরের দিন সারাদিন আছে। ওয়াই নট ডে লাইট? কেন এটা রাতের অন্ধকারে? কেন, কি আছে এর মধ্যে? প্রথমত জেনে রাখবেন যে নির্বাচন কমিশন নিজের কৃত কর্মের জন্য দাঙ্গা হাঙ্গামা লেগে যেতে পারে পশ্চিমবঙ্গে। যখন প্রথম তালিকা তারা প্রকাশ করলো 28শে ফেব্রুয়ারি, আপনারা লক্ষ্য করবেন যে কেন্দ্রের নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গে আধা সামরিক বাহিনী মাটিতে পা রেখে রুট মার্চ শুরু করেছে 1 মার্চ থেকে। কেন? যে এমন ভোটার তালিকা হতে পারে যে রাজ্য জুড়ে একটা দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে, সেইটার সামনে ঢাল হিসাবে ইলেকশন কমিশন আধা সামরিক বাহিনীকে নামিয়ে দিল রাস্তায়। জিনিস একটা গণতান্ত্রিক দেশে কিন্তু ভাবা যায় না, আমাদের দেশে সেটা হচ্ছে। একমাত্র কোনো ফ্যাসিস্ট শাসনে এইরকম সমস্ত তুগলুকি কাণ্ড হতে পারে। আচ্ছা, এবার এখনো বলছি, আমি যেখানে বসে আছি, যখন কথা বলছি আপনাদের সঙ্গে, আমরা কিন্তু কেউ জানি না এই 60 লক্ষ যে তালিকা, লাস্ট যেটা সন্দেহভাজনের তালিকা, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সে তার কত মানুষ প্রকৃত ভোটাধিকার পাবে, কত মানুষ পাবে। একটা নতুন খেলা শুরু হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন? নির্বাচন কমিশন আগে যেরকম ভোটার তালিকার যে সমস্ত সমস্যা হচ্ছিল, তারা বলছিল বিএলও করতে পারছেন। আরে ভাই, ভারতবর্ষে কোথায় বিএলও আত্মহত্যা করেছে? কোথায় তাদের হার্ট অ্যাটাকে মারা গেছে? আতঙ্কে ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না? 200 মানুষ পশ্চিমবঙ্গে মারা গেছে। এটা ভাবা যায়? এটা ভাবা যায় না। এরা প্রথমে সমস্ত ভোটারদের যখন অভিযোগ আসছে আমার নাম নেই,
আমার এই নথি দেওয়া সত্ত্বেও কিছু হয়নি, নাম ওঠেনি, ওরা ব্যাপারটা বিএলওদের ভুল বলে চালিয়ে দিচ্ছে। আপনারা লক্ষ্য করুন, এই যে 60 লক্ষের যে তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে 29 লক্ষে, যাবতীয় প্রশ্ন নির্বাচন কমিশনের আধিকারিকরা ঠেলে দিয়েছে আদালতের কোর্টে, যে আদালত পাঠিয়েছে, আদালত করছে, আদালত জানে। এর মধ্যে একটা চক্রান্তের গন্ধ আছে। আমি আগের এই অনুষ্ঠানে বলেছি যে গোটা ব্যাপারটার মধ্যে যেভাবে সমস্ত জিনিস সাজানো হচ্ছে, তাতে কিন্তু একটা মারাত্মক চক্রান্ত, ষড়যন্ত্রের ছায়া সবাই দেখতে পাচ্ছে। নট অনলি পলিটিক্যাল, ব্যুরোক্রেসি, যারা বুদ্ধিজীবী মানুষ, সমাজের শিক্ষিত শ্রেণী, তারা সকলেই দেখতে পাচ্ছে। তার আগে বলি যে বিভিন্ন রাজ্যে, 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে একই সঙ্গে। এবার দেখুন হিসেবটা, যে এখানে পর্যবেক্ষক 557 জন পর্যবেক্ষক 5টা রাজ্যের জন্য নিযুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের সংখ্যা কত? পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তার জন্য হচ্ছে 294 জন অফিসার, আইএএস র্যাঙ্ক আছে, ডব্লিউবিসিএস র্যাঙ্ক আছে, অফিসাররা নিযুক্ত হয়েছেন। অর্থাৎ প্রতি কেন্দ্রে একজন করে ইলেকশন কমিশনার অবজারভার কাজ করছে। অতীতে কখনো হয়নি। অতীতে আমরা দেখেছি 4, 5টা 6টা কনস্টিটিউয়েন্সি নিয়ে একজন করে অবজারভার, তিনি ভিন রাজ্য থেকেই আসতেন। কিন্তু এবারে সেই সংখ্যাটা হচ্ছে 294। ভাবতে পারেন যে 294টা আসনে ভিন রাজ্যের অফিসাররা মূলত এসে পর্যবেক্ষক হিসেবে কাজ করছে। এই যে পর্যবেক্ষকরা এসছেন, কাজ করছেন, আপনারা চিন্তা করতে পারবেন না যে যে স্টেটগুলো থেকে নিয়ে আসা হয়েছে, যে লেভেলের অফিসাররা এখানে এসছেন কাজ করতে, সেই রাজ্যগুলোর প্রশাসনের অবস্থা কি হয়েছে আমার বড় জানতে ইচ্ছা করে। কারণ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত রাজ্যের আধিকারিক। একজনের কথা বলছি, এবং অনেকজনকে খুঁজে পাবে। হুগলি জেলার একটি বিধানসভা কেন্দ্রের অবজারভার হয়েছেন উত্তরাখণ্ড রাজ্যের অর্থ দপ্তরের সেক্রেটারি মিস্টার দিলীপ জোয়ালাকার। তিনি হচ্ছেন ওই রাজ্যের ফিনান্স। আপনারা জানেন সরকারি কাজে অর্থ দপ্তরের গুরুত্ব। প্রতিদিন প্রতিটা অর্থনৈতিক বিষয়ের ফাইল তাকে দেখতে হয়, অনুমোদন করতে হয় বা ফেরত পাঠাতে হয়। সেই রকম একজন অফিসারকে নিয়ে এসছে পশ্চিমবঙ্গের। আমি বলছি এরকম কিন্তু আরো অনেক আছে, আমি তাতে বিস্তারিত যাচ্ছি না, একটা উদাহরণ দিলাম। তাহলে উত্তরাখণ্ডের সেইখানে সরকারের অর্থ দপ্তরের হালটা আপনি চিন্তা করুন। অর্থের সঙ্গে, এই দপ্তরের সঙ্গে দৈনন্দিন মানুষের কাজে কর্মের অনেক যোগাযোগ রয়েছে। তারপরে এই যে অবজারভার এসছে, তাদের মধ্যে কত অর্বাচীন অফিসার এসছেন আপনারা ধারণা করতে পারবেন না। তাদের হাতে পড়ে কোথাকার হাল কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। আপনি দেখুন, একজন ডিএম এসছেন, আইএস মহিলা, তিনি রাজস্থান ক্যাডারে একটা জেলায় একটা নির্বাচন, বিধানসভা নির্বাচন কেন্দ্রে তিনি অবজারভার হয়েছেন। তিনি সেই জেলার ডিএম কে বলছেন যে শুনেন, আপনার অমুক অঞ্চলে একটা নেড়ি কুকুরের ডিহাইড্রেশন হয়ে রাস্তায় সে বমি টমি করছে ফুটছে, এ নিয়ে এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, আপনি বিষয়টা দেখুন। একদম দায়িত্ব নিয়ে বলছে, আমি সেই কোথাকার ঘটনা, সেই ডিএম এর নাম, তিনি রাজস্থানের কোন জায়গার ডিএম সব বলতে পারি, বলছি না, কিন্তু ঘটনাটা ভাবুন। একটা ডিএম কে আরেকজন ডিএম বলছে, সে ভাবছে তার পাওয়ার এত বেশি যে আমি সব কাজ তাকে দিয়ে করাতে পারি। কি কাজ না, কুকুর, একটা নেড়ি কুকুর, তার ডিহাইড্রেশন হয়েছে অ্যাকর্ডিং টু ইলেকশন অবজারভার। বলছে তার ডিহাইড্রেশন হচ্ছে, রাস্তায় বমি করছে, এলাকায় একটা কমিশন হচ্ছে,
একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, আপনি দেখুন। আরে ভাবতে পারেন এটা নির্বাচন হচ্ছে না প্রহসন হচ্ছে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে 294টা কেন্দ্রে এই যে লোকেরা এসছেন, ব্যুরোক্র্যাট হয়ে, সবাইকে সম্মান জানিয়ে বলছে, তারা বাংলার কি জানেন, কি বোঝেন? ভাবুন না, এই যে উত্তরাখণ্ড থেকে যিনি এসছে, রাজস্থান থেকে যিনি এসছে, কি করে রাতারাতি এসে সব বুঝে যাবে, সব ঠিক করবে? এই যে বদলি, এত বড় বদলির ঘটনা ঘটল, আপনারা তো জানেন যে এই কথা আজকে এই ইস্যুটা আদালতেও গেছে যে এইভাবে সরকারি যে বদলি সেটা করা যায় কি না। এখনো পর্যন্ত 63 জন আইপিএস অফিসার বদলি হয়েছেন, এখনো পর্যন্ত 16 জন আইএস অফিসার বদলি হয়েছে। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, ক্যালকাটা পুলিশের সিপি থেকে আপনি নিচে না এসডিপিও পর্যন্ত, এসপি এসডিপিও পর্যন্ত, সিপি পর্যন্ত। শুনবেন, 2017 সাল, এই 2021 সাল লাস্ট বিধানসভা নির্বাচন হয়েছে, আপনারা সকলেই জানেন, আমরা জানি। 16 জন মাত্র আইএস আইপিএস বদলি হয়েছিল, নির্বাচন কমিশন করেছিল, রাজ্যের ব্যাপার না। সংখ্যাটা ভাবুন, সেটা ছিল শুধু 16 জন টোটাল আইএস আইপিএস। এবারে শুধু আইএস আছে 16 জন, আর 63 জন আইপিএস অফিসার আছে। কিসের জন্য বলুন তো? এই যে এরম ভাবে একেবারে খোল নলছে পাল্টে এই করা। আমি আগেই বলেছি শুরুতেই যে নির্বাচনটা বিজেপির সঙ্গে হচ্ছে না তৃণমূল কংগ্রেসে, হচ্ছে নির্বাচন কমিশন বনাম তৃণমূল কংগ্রেস, জ্ঞানেশ কুমার বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার যে এরা চাইছে যে গোটা রাজ্যের প্রশাসনকে নিষ্ক্রিয় করে দাও, তাতে সব কাজ লাটে উঠুক, কিছু যায় আসে না। রাজ্যের সমস্ত কাজ, এমনকি উন্নয়নের, মানে এই যে উন্নয়নের কাজকর্মের কয়েকটা ডিপার্টমেন্ট আছে, সেগুলো অত্যন্ত জরুরি বিভাগ, সেই বিভাগের অফিসারদেরও বদলি করা হয়ে নতুন অফিসারকে আনা হয়েছে। তারা এই কদিনের যে ঝামেলা সামাল দিতে পারবে? এত সহজ? খুব কঠিন ব্যাপার। দেখুন, আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি আজকে, তখন হাসপাতাল পুরসভাগুলোতেও নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনে ডিউটি করতে হবে। হাসপাতালের কাদের? চিকিৎসকদের। আরামবাগ সাব ডিভিশনাল যে হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, আমরা জানি আরামবাগের এই হাসপাতালটা হচ্ছে আরামবাগ সাব ডিভিশন প্লাস লাগোয়া তারকেশ্বর, গলাগড়, এই সমস্ত এলাকার মানুষও তারা ওই হাসপাতালের উপরে নির্বাচন। সেই হাসপাতালের 34 জন চিকিৎসককে ভোটের, আজকে এই মুহূর্তের খবর হচ্ছে তাদের ভোটের ডিউটি দেওয়া হচ্ছে। অতএব তারা এই ভোটার ট্রেনিং আরম্ভ হবে, ভোটের ট্রেনিং, পোলিং পার্টি হবে তো ভোটের ট্রেনিং আরম্ভ হবে, এই হিসেবে তারা কাজ করবেন। তা ওইখানে যে মুমূর্ষু রোগীগুলো যাবেন, তাদের কে সেবা শুশ্রূষা করবে? নির্বাচন কমিশন, বিজেপি দল। হ্যাঁ, পুরসভাগুলোর নোটিশ আসছে যে তোমাদের সব, আরে পুরসভাগুলোর তো দৈনন্দিন কাজ আছে। আমরা সবাই জানি যে পুরো নাগরিক সেবার দৈনন্দিন কাজ আছে। নিশ্চয়ই পঞ্চায়েতেও যাবে নোটিশ যে তোমাদের লোক দাও, কাজে লাগাও। তাহলে আগামী আরো 1 মাস পুরো প্রশাসনটা অচল হয়ে যাবে। আপনারা তো জানেন, ভোটার তালিকাতে বিএলও নিয়োগ নিয়ে এমনিতেই বাংলা মিডিয়াম স্কুলগুলো মানে শুয়ে গেছে, লেখাপড়া সেখানে শুয়ে গেছে। আমরা অনুষ্ঠান করেছিলাম, আপনারা যদি দেখে থাকেন, এখানে বিএলওদের 3 জন বিএলও উপস্থিত ছিলেন। এসে তারা তাদের সমস্যার কথা বলেছেন এবং তাদের স্কুল হেডমিস্ট্রেস স্কুলে বলেছেন যে আমি হেডমিস্ট্রেস, আমি চলে এসেছি, স্কুল চলছে না। তাহলে ভাবুন, যারা রাজ্যের উন্নয়ন করবে বলছে ক্ষমতায় আসলে, তাদের জন্য নির্বাচন কমিশন কোন লেভেলে গিয়ে কাজ করছে? এটা কি বাংলা বিরোধিতা, উন্নয়ন বিরোধিতার চরম নিদর্শন নয়? অবশ্যই। এবং সেই জন্যই প্রশ্ন উঠছে যে
এই যে প্রশাসনের খুলনলচে পাল্টানো, এর পিছনে আসল রহস্যটা কি আপনারা এখনো জেনে রাখুন, যে ভোটার তালিকা সংশোধনের কাজটা কোথায় গিয়ে থামবে কেউ আমরা জানি না। আগের এই অনুষ্ঠানে আমি বলেছি, দায়িত্ব নিয়ে বলেছি, এই যে একজন ভয়ঙ্কর মানুষকে আইপিএস অফিসার তাকে রাজ্যপাল করে এনে বসান, এবং এই যে খোলনলচে বদল, এর মধ্যে কিন্তু রহস্যের বন্ধ আছে। কারণ বিজেপিরা কিন্তু জানে তাদের সংগঠন কিছু নেই, মানুষের সমর্থন নেই, সেখানে এমনভাবে সাজাও, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ লোকের নাম বাদ দাও, আর রাষ্ট্রপতি শাসনের মতন এমন একটা ব্যবস্থা কায়েম করো যে গোটা রাজ্যের প্রশাসনটা মুঠোয় থাকবে। যেরকম কাঠপুতুলির মতন নির্বাচন কমিশন কাজ করছে, ঠিক সেইভাবে প্রশাসন কাজ করবে, এবং আমরা জোর জবরদস্তি বাংলাটা দখল করে নেব। আমি জানি যে বিজেপির মধ্যেও মতবিরোধ আছে, তীব্র মতবিরোধ আছে এই ইস্যুতে, যে সেরকম কিছু করলে মমতা বন্দ্যোপাধ্যায় যা আসন আশা করছেন তার চেয়ে অনেক বেশি আসন পেয়ে যেতে পারে। সেটা বিজেপির দুকুল যাবে, যার যাবে পেট ভরবে না। এর আগেও তাই হচ্ছে, যেসব টোটকা তারা কাজে লাগিয়েছে সেগুলো তাদের বিরুদ্ধে গেছে। এবারে হচ্ছে চরম, নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল করো। আমার মনে হয় না কাজটা খুব সহজ। সকলে ভালো থাকবেন। রাজনীতির T20 অনুষ্ঠান আজ বাংলা ডিজিটালে আজকে এখানে শেষ করছি, আবার দেখা।